নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, হিমালয় পারে কৈলাস ও মানস সরোবর। আজকের ৭ম পর্ব। সন্ধ্যার পর চাঁদ উঠিল। আমি রুটি প্রস্তুত করিবার জন্য ওপরে গেলাম। তখন আমাদের বাহকের মধ্যে একজন আমায় ডাকিয়া জিজ্ঞাসা করিল, আপনার থলিতে কত ছিল? আমি স্মরণ করিয়া বলিলাম, আন্দাজ ১৩ কি ১৪ টাকা হইবে। তখন সে থলিটি বাহির করিয়া গণিতে আরম্ভ করিল। দেখা গেল ১২ টাকা ১৫ আনা। তখন সে বলিল, আপকো বাত ঠিক নেহি। আমি বলিলাম, আন্দাজে বলেছিলাম, ঠিক মনে ছিল না, তা কোথায় পাওয়া গেল? সে বলিল যে ওই ডাক পিয়নি লইয়াছিল। পরে ব্যাপারটি খুলিয়া বলিল। প্রথমে যখন জিজ্ঞাসা করি তখন তাহারা ভাবিয়াছিল যে আমি তাহাদের ওপরেই সন্দেহ করিয়াছি, আর তখনই তাহারা মনে করিল যখন এখানে আর কেহ নাই তখন নিশ্চয়ই পিয়নের কাজ। এই স্থির করিয়া পিয়নকে ধরিয়া বসিল এবং অনেক রকমে তাহাকে বলিয়া থলিটি বাহির করিয়াছে। দেখিলাম বেচারার মুখ এতটুকু হইয়া গিয়াছে। শেষে আমাদের বাহকটি বলিল, আপনি বৃথা আমাদের ওপরই সন্দেহ করেছিলেন। না খেয়ে মরে গেলেও আমরা কখনো কারো ধন স্পর্শ করি না, ইত্যাদি। সঙ্গী মহাশয়কে যখন বলিলাম সেটি পাওয়া গিয়াছে, পিয়ন বেচারা লইয়াছিল, তখন তিনি বসিয়াছিলেন। বলিলেন, আমি কতক্ষণ ওর জন্যে জব করেছি জানো? যাক, ভালোই হয়েছে। বড় লোভ করিয়াছিল। তারপর আবার যখন বাহির করিয়া দিয়াছে ভাবিয়া পিয়নকে ৮ আনা বকশিস দেওয়া গেল। সঙ্গী মহাশয় বলিলেন, ও কাজটা ভালো হইল না। আমিও শেষে বুঝিলাম যে কাজটা ভুল হইয়াছে। বকশিস যথার্থ পাওনা ওই বাহকেরই, যে ব্যক্তি পিয়নের নিকট হইতে উহা বাহির করিয়াছে। রাত্রি ১ প্রহর হইয়া গেলে আমরা আহারাদি করিয়া শয়ন করিলাম। আন্দাজ মধ্যরাত্রে এখানে প্রবল বেগে ঝড় ও জল আরম্ভ হইল। প্রথমে গুহার মধ্যে জল ছিল না। কিছুক্ষণ বৃষ্টি হইবার পর চারিদ্বার হইতে টপ টপ জল পড়িতে লাগিল। তারপর গড়াইতে লাগিল। আমাকে কম্বলাদি তুলিয়া ফেলিতে হইল। তারপর একপার্শ্বে জড়সড় হইয়া পুটুলি পাকানো বিছানার ওপর হাতের মধ্যে হাত তাহার ওপর মাথা রাখিয়া কতক্ষণ বসিয়া রহিলাম। সঙ্গী মহাশয়ের বিশেষ কষ্ট হয় নাই। তিনি ওপরে ছিলেন, তাহার দিকে জল পড়ে নাই। এইরূপ জলের পরেই প্রায় ধস নামে। আমার বুকের ভিতর গুরু গুরু করিতে লাগিল। যদি ওপর হইতে ছাদ ধসিয়া আমাদের চাপা দেয়। ত্রাহি মধুসূদন। প্রায় ২ ঘণ্টা পর বৃষ্টির বেগ মন্দীভূত হইয়া আসিল। তখন চারিদিক জলে ভিজিয়া গিয়াছে। আমার কম্বলের বিছানার তলায় একখানি হরিণের ছাল ছিল। সেখানে তলায় থাকাতে ঠান্ডা আর তত অনুভব হইল না। ঘুমে চক্ষু জড়াইয়া আসিতেছিল। আবার শুইলাম এবং তৎক্ষণাৎ ঘুমাইয়া পড়িলাম। জাগিলাম যখন ভোর হইয়া গিয়াছে। এ যাত্রায় যাইবার ও আসিবার সময় এই ২ রাত্রি এখানে ওড়িয়ারেই কাটাইতে হইয়াছিল। এই রাস্তায় অনেকগুলি গুহা, অনেকগুলি জলপ্রপাত এবং অনেকগুলি প্রখর বেগবতী নদী সঙ্গম আমরা পাইয়াছিলাম। মালপা হইতে বুধি প্রায় ১০ মাইল। এ পথটিতে বিশেষ চড়াই উতরাই নাই, তবে ঐরূপ নগ্ন পর্বতের গা দিয়া সংকীর্ণ রাস্তা। মধ্যে আবার নদী তটের ওপরের কতকটা পথ ভাঙিয়া যাওয়াতে কালির জলের ওপর দিয়া খানিকটা যাইতে হয়। সে জল ১ হাঁটুর কিছু ওপর, তবে সেটুকু বেশি নহে, ১ রশি হইবে। বেলা ১টার সময় বুধিতে পৌঁছিলাম এবং সেখানকার পাঠশালা গৃহেই মোটঘাটে রাখিয়া নিজ নিজ আসন বিছাইলাম।
তারপর কিছুক্ষণ বিশ্রামের পর স্নান এবং চালে ডালে রাধিয়া ক্ষুধা নিবৃত্তি। জল, কাঠকুটা প্রভৃতি বাহকেরাই সংগ্রহ করিয়া দিল। আমরা স্নানাহার সারিয়া নিশ্চিন্ত হইলে পর তাহারা নিজেদের জন্য পাকাইয়া লইল। শেষে আমাদের বাসনগুলি বেশ যত্ন করিয়াই মাজিয়া দিল। মোট কথা, ইহারা শুধু বাহক নয়, চাকরের কাজও করে এবং তাহার জন্য কিছু আশাও করে না, বরং কর্তব্য মনে করিয়াই অতি যত্নপূর্বক করিয়া থাকে। বুধিতে বড় জল কষ্ট। তাহা ছাড়া এখানকার অধিবাসীরা বড় অপরিষ্কার, যথেচ্ছাচারী, মদ্যপ্রিয় এবং অলস। আমাদের দুগ্ধের আবশ্যক হওয়ায় গ্রামের মধ্যে অনুসন্ধান করায় একজন প্রায় 1.5 পোয়া দুগ্ধ লইয়া আসিল এবং আমাদের ধনবান মনে করিয়া 8 আনা মূল্য চাহিল। পণ্ডিতজি অনিচ্ছা প্রকাশ করিলেন, সুতরাং উহা ফেরত দেওয়া হইল। বেলা যখন 3টা, তখন আমাদের আহারাদি শেষ হইল। গারবেয়াং এখান হইতে মোট 4 মাইল। তাহার মধ্যে প্রায় 2 মাইল একটি কঠিন চড়াই, বাকি 2 মাইল ময়দান পথ। বাহকগণের ইচ্ছা আজই যাহাতে আমরা যাই, কিন্তু আমরা এই পরিশ্রমের পর আর চড়াই ভাঙিতে পারিব না, কাল প্রাতেই যাওয়া হইবে। এইরূপ অভিপ্রায় প্রকাশ করাতে তাহারা আর কিছু বলিল না। পাঙ্গু হইতে এই গারবেয়াং পৌঁছানোটুকু যা পথের কষ্ট এবং স্থানের অসুবিধা আমাদের ভোগ করিতে হইয়াছিল, তাহার পর গারবেয়াং হইতে পথের অসুবিধা আর বড় নাই। পরে আবার অন্যরূপ পথের কষ্ট পাইতে হইয়াছিল, সে কথা যথাসময়েই বলিব। প্রভাতে আমরা উঠিলাম। ভয়ানক শীত। আমাদের যাহা কিছু ছিল জড়ানো হইল। খাড়া চড়াই, বড় কঠিন এবং বিষম। চড়াইটুকু উঠিলেই আমরা ব্যাসক্ষেত্রে গিয়া পড়িব। সেইটুকু উঠিতে বোধ হয় 3-4 বার বসিতে হইয়াছিল। শৃঙ্গে উঠিয়া পথের সকল কষ্ট আনন্দেই পরিসমাপ্ত হইল। আমরা এক অজ্ঞাতপূর্ব স্বপ্নরাজ্যে প্রবেশ করিলাম। জীবন আমাদের সার্থক হইল। আমরা এখন 10,000 ফিটের ওপর রহিয়াছি। কি সুন্দর দৃশ্য চারিদিকে! আনন্দ যেন খেলা করিতেছে। পাহাড়ি ঝাউ আর দেউদার ছাড়া অন্য কোনো বড় গাছ নাই। আর যেদিকেই দেখিতেছি সেই দিকেই তুষারমণ্ডিত শৃঙ্গগুলি প্রভাতের সূর্যকিরণে ঝলমল করিতেছে। সম্মুখেই বিস্তীর্ণ ক্ষেত্র, প্রায় সমতল, নানা বর্ণের বিচিত্র ক্ষুদ্র ক্ষুদ্র লতাপুষ্পে সমাচ্ছন্ন। ইতস্তত গরু, ঘোড়া চরিতেছে। প্রায় 2 মাইল দূরে ক্ষুদ্র গারবেয়াং গ্রামখানি দেখা যাইতেছে। এই স্থান হইতে উত্তরে যতটুকু স্থান ব্রিটিশ সীমানার মধ্যে আছে, তাহা ব্যাসক্ষেত্র বলিয়াই এই অঞ্চলে পরিচিত। এ স্থানে যাহারা বাস করে তাহাদের ব্যাসী বলে। বুধিতে যাহারা থাকে তাহাদের ব্যাসী বলে না। এই গারবেয়াং হইতে ব্যাসক্ষেত্রের আরম্ভ। সঙ্গী মহাশয় পশ্চাতে ছিলেন। তিনি আসিলে আমরা কথা কহিতে কহিতে চলিতে লাগিলাম। এই চড়াইটিতে উঠিতে তাহার বড়ই কষ্ট হইয়াছে। তিনি বলিলেন, দেখো, চিত্তের বিক্ষিপ্ত অবস্থা না হলে আমরা বাড়ি হতে বার হইনি। ঘরে শান্তি থাকতেও দুর্গম পথের কষ্টটা আমরা সঙ্গে করেই নিয়ে এসেছি, বুঝলে? হ্যাঁ, বুঝিলাম। পথের কষ্ট তাহাকে বড়ই লাগিয়াছে। বলিলাম, একটি বিশেষ আনন্দ লক্ষ্য করেই তো বেরিয়েছি। আমরা অহেতুক তো বার হইনি। আর এর সঙ্গে আমাদের জীবনগতিরও একটা সম্বন্ধ নিশ্চয়ই আছে। অন্তরের মধ্যে একটা আনন্দের আস্বাদন আমরা প্রত্যেক কষ্টের সঙ্গে সঙ্গে তো পেতে পেতেই চলেছি, কেমন নয় কি? তিনি বলিলেন, আমি হিমালয়ে অনেক বেরিয়েছি, এত কষ্ট কখনো সহ্য করিনি। কাশ্মীরে গিয়েছিলাম, সে তো সুখের পথ। তারপর বদ্রিকাশ্রমে, সেও লোকের কাঁধে চড়ে। তাহা ছাড়া সে রাস্তাও ভালো ছিল, এ রাস্তার সঙ্গে তুলনাই হয় না। সে পথে অনেক সুবিধা আছে, বুঝলে? হ্যাঁ, আমিও উহা জানিতাম, তবে আমার পূর্ব বৃত্তান্ত তাহাকে কিছুই বলি নাই। অতি কষ্টে ব্যাসের এই চড়াই উঠিয়া
সঙ্গী মহাশয় একটু দাঁড়াইয়া চারিদিকে দেখিলেন। তারপর আমরা দুজনে ধীরে ধীরে আসিতেছিলাম। কথায় কথায় আমরা একটি প্রকাণ্ড ঝর্ণার ধারে আসিয়া পৌঁছিলাম। সেখানে কিছুক্ষণ বসিয়া পথশ্রম সম্পূর্ণ অপগত হইলে আমরা উঠিলাম এবং প্রায় 1.5 মাইল ওঠানামা করিয়া বেলা আন্দাজ 9টার সময় গারবেয়াং প্রবেশ করিলাম। গ্রামের মধ্যে প্রবেশ পথে একজন ভটিয়া যুবকের সঙ্গে দেখা হইল। সে ইংরেজিতেই কথা কহিল। আগে আমিই ছিলাম। আমায় জিজ্ঞাসা করিল, আপনারা কি কৈলাস মানস সরোবরে যাবেন বলেই কলিকাতা হতে আসছেন? আমরা খবর পেয়েছি এবং আপনাদের আনবার জন্যই যাইতেছি। ততক্ষণে সঙ্গী মহাশয় আসিয়া উপস্থিত হইলেন। অতঃপর সে বলিল যে, আমার নাম দিলীপ সিং, আমাদের কারবার আছে। লোকমণিজি ধারচুলা হইতে আপনাদের কথা লিখিয়াছেন। আমরা প্রত্যহই আপনাদের অপেক্ষা করিতেছি। মালপত্র সব ডাকখানায় রাখা আছে। চলুন, আপনারা আগে ওখানে গিয়ে সব দেখিয়া লইবেন, পরে রুমাদেবীর গৃহেই উঠিবেন। সেইখানেই আপনাদের সুবিধা হইবে। ডাকখানায় থাকা সুবিধাজনক নহে। আমরা পোস্ট অফিসে গিয়া আমাদের সমস্ত মাল পাইলাম। প্রশস্ত প্রাঙ্গণে পাঠশালা বসিয়াছে। পোস্টমাস্টার অথবা ডাকমুন্সিজি একজন গাড়োয়ালের ব্রাহ্মণ। তিনি এদিকে আবার পাঠশালার পণ্ডিতও বটেন। তাহাকে দেখিলাম। তিনি আমাদের 2খানি পত্র দিলেন। তাহা লইয়া পরে মাস্টারজির সঙ্গে কিছুক্ষণ আলাপ করিয়া আমরা দিলীপের সঙ্গে রুমাদেবীর গৃহেই উপস্থিত হইলাম। তখন রুমা কাদা ও গোময় দিয়া ঘর নিকাইতেছিল। দিলীপ সংবাদ দিবামাত্র সে আসিয়া কাদামাখা হাতটি কপালে ঠেকাইয়া নমস্কার করিল এবং আমাদের সঙ্গে করিয়া লইয়া গিয়া তাহার নিজের ঘরের মধ্যে স্থান দিল। অতি যত্নে এখানে রুমার আশ্রয়ে আমরা থাকিবার স্থান পাইলাম। অপূর্ব তাহার স্বভাবটি। এমনই তার আবাহন। আমরা তাহার সঙ্গে প্রথম পরিচয়ে মনে করিলাম যেন প্রবাস হইতে নিজ গৃহে প্রবেশ করিলাম। অথচ সে যে আমাদের সঙ্গে অনেক কথা কহিল তাহা নয়। মোটেই সে বেশি কথার মানুষ নয়। পরে তাহার কথা বলিবার সুযোগ হইবে। রুমার গৃহখানি দ্বিতল, পাহাড়ি মকান, মাটি, কাঠ ও পাথরের তৈরি। এদিকে যেমন হয় সেই রূপ। দ্বিতলের ঘরে সম্মুখ দিকে ত্রিধা বিভক্ত বাতায়ন। আমাদের জন্য যে ঘরখানি সে ছাড়িয়া দিয়াছিল সেখানে তাহার শয়নের ঘরও বটে, আবার ঠাকুর ঘরও বটে। মাটির দেওয়াল, চারিদিকেই দেবদেবীর চিত্র আঁকা আছে। রাধাকৃষ্ণ, মহাবীর, রামচন্দ্র, শিব। তাহার জটা দিয়া গঙ্গা নামিয়াছে, তাহাতে মাছ খেলিয়া বেড়াইতেছে ইত্যাদি। মাঝে মাঝে আবার নীতিকথা সকল বড় বড় দেবনাগর অক্ষরে লেখা, মোটা কাগজে লাগাইয়া ঝুলাইয়া রাখা হইয়াছে। তাহার মধ্যে একখানিতে তুলসীদাসের একটি বচন, তাহা এইরূপ: দশরথ নন্দন রাম ভজরে, রামজব অভিমান তজরে, করমত কৈর ঝুট মত ভাখই, মত পর ধনহর মদ মত চাখই, জি মত মারো জুয়া মাত খেলো, মত পর তিরিয়া লখরে, ঘড়ি ঘড়ি পলছন অবোধ জীব তুহ, স্বপ্রভুকে গুণ গাবরে, বহুরিন ঐশ দাব মিলেগা, রামচরণ নিতচিত তু ধর রে। ঘরের কোণে একখানি খাটিয়া ছিল। সঙ্গী মহাশয় রাত্রে সেইখানি দখল করিতেন, আর আমি মেঝেতে আসন পাতিয়াছিলাম। ভগবত কৃপায় আমরা অতীব সুন্দর স্থান পাইয়াছিলাম। আমরা আসিবার 2 দিন পর নাটজি ও লালগির আসিয়া ডাকঘরেই বাসা লইলেন। লালগির এখানে সর্বজন পরিচিত। ক্রমে পথের খবর এই একটু পাওয়া গেল যে এখনও তিব্বতের রাস্তা খুলে নাই। রাস্তা খুলে নাই অর্থে রাস্তাটি যে আগর দিয়া বন্ধ আছে তা নয়। এখনও ভটিয়া ব্যবসায়ীদের, অর্থাৎ যারা ব্রিটিশ অধিকারে বাস করে এবং প্রতি বৎসর তিব্বতে তাকলাখার মন্ডিতে দোকান পাতে, তাহাদের ওদিকে যাইবার হুকুম হয় নাই। প্রতি বৎসর আষাঢ় হইতে কার্তিক পর্যন্ত যে হাট বসে, তাহার পূর্বে এদিককার কয়েকটি মাতব্বর ভটিয়া মহাজন আগে গিয়া পুরাঙে কর্তৃপক্ষের নিকট এই মর্মে একটি মুচলেখা বা স্বীকারপত্র লিখিয়া দেয় যে
এই অঞ্চলে কোনো প্রকার রোগ, মারি বা অশান্তি নাই। তাহারা ঐরূপ লিখিয়া দিলে তিব্বত রাজসরকার হইতে ব্রিটিশ প্রজাদের পুরাঙে যাইবার এবং হাট বসাইবার হুকুম হয়। এবারে এখনও হুকুম হয় নাই, কারণ আশকোট অঞ্চলে হৈজাকি বিমার চলিতেছিল, তাহা পূর্বেই বলিয়াছি। সকল মহাজনে লোক লস্কর, মালপত্র, ভেড় বকরি লইয়া পথে অপেক্ষা করিতেছে। খুব সম্ভব 10 হইতে 15 দিনের মধ্যেই পথ খুলিবে। কাজেই আমরাও অপেক্ষা করিতে বাধ্য। এদিক হইতে এই সব মহাজন সেখানে গিয়া দোকান না পাতিলে এবং থাকিবার স্থান ঠিক না করিলে আমরা গিয়া উঠিব কোথায়? আমাদের আশ্রয় তো এই ভটিয়া মহাজনগণই। পথ খুলিতে যখন দেরি আছে, তখন এই অবসরে ইহাদের আচার ব্যবহার এবং সমাজ সম্বন্ধে সংক্ষেপে কিছু বলিলে মন্দ হইবে না। দিলীপ সিং নামক যে যুবকটি আমাদের প্রথমে রুমার গৃহে আনিয়াছিল, সে প্রায়ই কর্মাবকাশে আমাদের নিকট আসিত, বসিত এবং নানা বিষয়ে আলাপ ও আলোচনা করিত। এখানে তাহারা 4টি ভাইয়ে শ্রেষ্ঠ বণিক এবং ধনবান। দিলীপ আলমোড়ায় ইংরেজি ম্যাট্রিক পড়িয়া এখন এখানে আসিয়া কারবারে মন দিয়াছে। অতীব তীক্ষ্ণ বুদ্ধি, সর্বদাই কাজে ব্যস্ত। এ দেশের পক্ষে সে যেন একটি নূতন মানুষ, যেহেতু এ দেশের পুরুষেরা জনে জনে বোধহয় 98% জন অলস, মদ্যপায়ী, ইন্দ্রিয় সুখাবিলাসী এবং তামাকুবিলাসী। সে এ সকলের কিছুতেই বশীভূত নয়। এ দেশের পুরুষেরা ক্ষেত্রকর্মের মধ্যে শুধু হল চালানোটুকুই করে, বাকি সমস্ত কাজ স্ত্রীলোকেরাই করিয়া থাকে। বীজ বপন, জমির পাট, আগাছা তোলা, কাঠ কুড়ানো, কাপড় কাচা, প্রকাণ্ড প্রকাণ্ড তামার ঘড়া করিয়া জল আনা প্রভৃতি ঘর সংসারের যাবতীয় কাজ তাহারাই করে। আর রান্নাবান্নার কথা নাই বা বলিলাম। এখানকার মেয়েরা ভোরে উঠিয়া কাজ আরম্ভ করিবার পূর্বে প্রথমেই চা তৈয়ারি করে। তাহা আমাদের দেশের লিপটনের চাও নয়, আর তাহার প্রস্তুত প্রণালীও সাধারণ নহে। এই চা চাল ডাল যেমন সিদ্ধ করা হয়, সেইরূপ সিদ্ধ করিতে হয়। জল চাপাইয়া প্রথমে লবণ ও চায়ের পাতা তাহাতে ছাড়িয়া দেওয়া হয়। পরে সুসিদ্ধ হইলে যখন উহা রক্তবর্ণ হয়, তখন নামায়। 3-4 ইঞ্চি মোটা, 2 হইতে 3 ফিট লম্বা, আগা হইতে গোড়া পর্যন্ত মধ্যে মধ্যে পিতলের তার দিয়া বাঁধানো একটি কাঠের চোঙ আছে। তাহার মধ্যে ওই চা ঢালিয়া দেয়। তারপর 1 তাল মাখনও তাহাতে দেওয়া হয়। তাহার মধ্যে একটি কাঠের দণ্ড আছে, সেইটির সাহায্যে পিচকারিতে জাল টানা ও ছাড়ার মতো অনবরত কিছুক্ষণ মন্থন করিতে হয়। মাখনের তালটি যখন গলিয়া চায়ের সঙ্গে মিশিয়া যায়, তখন একটি প্রকাণ্ড তামার ডেকচিতে উহা ঢালিয়া দেয়। পরে সেই চায়ের গামলা এবং 1 থালা ভাজা গমের ছাতু মধ্যে রাখিয়া সকলে মণ্ডলাকারে বসিয়া এক একটি চীনামাটির কিংবা রূপা দিয়া বাঁধানো নেপালি কাঠের বাটিতে লইয়া কখনো চুমুক দিয়া, কখনো ছাতুর সঙ্গে ঢেলা করিয়া গলাধ্যকরণ করে। এই প্রকারে ভটিয়ারা চা খায়। ইহা সর্বাংশেই তিব্বতীয় দিগের অনুকরণ। চা খাওয়া শেষ হইলে স্ত্রীলোকেরা সকলে একবার ক্ষেত্রে কাজ করিতে যায়। তাহারপর আসিয়া অনেক বেলায় রান্না করে। তাহারপর সকলকে খাওয়াইয়া নিজেরা ভোজন করে। পরে ঝুড়ি পিঠে জঙ্গলে কাঠ কুড়াইতে কিংবা নদীতে বা ঝর্ণায় কাপড় কাচিতে যায়। এখানে ধোপা নাপিত নাই। ক্ষৌর কর্ম এবং কাপড় কাচা প্রত্যেক সংসারে নিজেদেরই করিতে হয়। খেলার পর হইতেই এই যে ভটিয়া পরগনা, ইহা যথার্থই ধোপা নাপিত বর্জিত দেশ। যাহা হোক, কাঠ কুড়ানো বা কাপড় কাচা শেষ হইলে গৃহে ফিরিয়া সেগুলি রক্ষার ব্যবস্থা করিয়া আবার তাহারা ক্ষেত্রে যায়। সন্ধ্যার পূর্বে ফিরিয়া খাদ্যাদি প্রস্তুত করে এবং সকলকে খাওয়াইয়া নিজের খাওয়া হইলে ছেলেদের ঘুম পাড়ায়। তারপর নিশ্চিন্ত হইয়া তাতে বসে। আসন, গালিচা এবং পশমের নানা প্রকার বস্ত্র বয়ন করিতে উহাদের এইটি প্রকৃষ্ট সময়। এই রূপে রাত্রির দ্বীপ্রহর পর্যন্ত কাজ করিয়া শয়ন করে। এ দেশের নারীরা সাধারণত এইভাবেই জীবনযাপন করে। ইহারা সদাই সুখী, সুস্থ, হাস্যমুখী,
সর্বদাই প্রফুল্ল। পর্দা তো নাই, কিন্তু নির্লজ্জ কোনো প্রকারেই নয়। ইহারা সভ্য, ভব্য এবং সর্বদাই পুরুষের সেবা পরায়ণা। এই ভটিয়ারা তিব্বতী ধরনের। তাদের পদ্ধতি অনুকরণ করিয়াই গালিচা বয়ন করে। তিব্বতী গালিচাই উৎকৃষ্ট এবং বহুমূল্য। একবার নিজ দেশের প্রদর্শনীতে এই তিব্বতী গালিচা বয়ন পদ্ধতি দেখাইবার জন্য প্রথমে ভারত সরকার বিশেষ চেষ্টা করিয়াছিলেন, কিন্তু তিব্বতেও এই সকল কাজ মেয়েরাই করিয়া থাকে। তাহার উপর সেটা স্বাধীন দেশ। সেখানকার কর্তৃপক্ষ ভারত সরকারের এই প্রস্তাবে রাজি হইলেন না। বিলাতে কার্পেট বুনিয়া দেখাইবার জন্য দেশীয় কারিগর পাঠাইতে তাহাদের নারাজ হইবার অন্য কারণ ছিল। তাহা এখানে আলোচনার প্রয়োজন নাই। তিব্বতে বিফলকাম হইয়াই সরকার এই ভটিয়াদের মধ্যে বাছিয়া একজন উৎকৃষ্ট কারিগর পাঠাইতে মনস্থ করিলেন। এখানকারও কারিগর বলিতে স্ত্রীলোকই বুঝায়, কারণ এ কাজ তো এখানে পুরুষের দ্বারা সম্পন্ন হইবার নহে, সে কথা পূর্বেই বলিয়াছি। তারপর ভারতের নারী তো চির দুর্বল। সমুদ্র পারে অতদূর বিদেশে একলা যাওয়ার প্রশ্নই উঠিতে পারে না। ফুলের অনুরোধে কলার ছোটা গলায় পড়ার মতো ভারত সরকার স্ত্রীর সঙ্গে স্বামীকেও বিলাত গিয়া তাহাদের দেশে এ কাজ দেখাইবার সুযোগ দিয়া অনুগৃহীত করিলেন। এই গৌরবের কথা ভটিয়ারা সকলের কাছে গল্প করে। এখানকার গালিচা বুনিবার প্রণালী দেখাইতে সরকার বাহাদুরের খরচায় গার্বিয়াংয়ের যে একঘর ভটিয়া পরিবার বিলাত গিয়াছিল, সেখানে তাহারা 18 মাসকাল বাস করিয়াছিল এবং উইবলিডন প্রদর্শনীতে ব্রিটিশ এম্পায়ার এক্সিবিশনে হাতে নাতে কাজ করিয়া দেখাইতে হইয়াছিল। তাহার পর প্যারিতে যে বিরাট প্রদর্শনী হয়, সেখানেও ইহারা কাজ দেখাইতে যায়। এই কাজের জন্য সরকার হইতে ইহাদের কিছু ইনাম মিলিয়াছিল। বিলাতে অবস্থানকালে ইহাদের একটি পুত্র হয়। ব্রিটিশ বর্ণ বলিয়া সরকার তাহাকে বিশেষভাবেই গণ্য করিয়াছেন। রুমার বাড়িতে তারা মধ্যে মধ্যে আসিত। আমাদের সঙ্গে তাহাদের পরিচয় হইয়াছিল। তাহাদের বিলাতী পুত্রটির নাম রাখিয়াছে জর্জ। এখন তাহার বয়স প্রায় 8 বৎসর হইবে। এই ভটিয়া পুরুষ মহাশয়রা যতটা সময় দেশে থাকেন, ততক্ষণ মদ্যপান, তাস খেলা ও তামাকু টানাই তাহাদের কাজ। পিতলের হুকা, তাহার মুখে লম্বা একটি কাঠের নল, তাহা বোধ হয় কখনো ওষ্ঠাধরের সম্বন্ধচ্যুত হয় না। উহা নেপাল হইতে আমদানি এবং সে দেশেরই অনুকরণ। হুকার মাথায় একটি করিয়া ধুনুচি সর্বদাই জ্বলিতেছে। ইহারা তিব্বতী এবং নেপালি হিন্দু, এই উভয় সভ্যতার ধোঁয়া ধরিয়াই চলিতেছে, তাহা স্পষ্টই বুঝা যায়। সদর রাস্তার ধারে কতকটা প্রস্তর প্রাচীর বেষ্টিত বসিবার স্থান আছে। সকালে বিকালে সেইখানেই গ্রামের বৈঠক বসে। সেখানে 5-7 জন, কেউ বা প্রাচীর হেলান দিয়া, কেহ কাত হইয়া, কেহ বা দাঁড়াইয়া কথা কহিতে কহিতে তামাকু টানিতেছে। প্রায় সকল সময়েই দেখিতে পাওয়া যাইত। সকাল সন্ধ্যায় প্রায় সকল গ্রামবাসী সমবেত হইয়া গ্রাম্য কথা, রাজনীতি, সাংসারিক কথা, হাস্য পরিহাস, আমোদ, ঠেলাঠেলি, হুড়াহুড়ি, মাতাল হইয়া স্ত্রীলোক লইয়া টানাটানি, এই সকল কাজে দিনযাপনে এখানকার পুরুষের নিত্যকর্ম। যখন ইহারা কলিকাতা বা কানপুরে মাল সওদা করিতে যায়, তখন বাধ্য হইয়াই একটু শরীর চালনা করিতে হয়, না করিলে উপায় নাই। পরে দেশে আসিলে পরিশ্রমের পাট ইহাদের নাই বলিলেই হয়। আবার যখন তিব্বতে যায়, গাধা বা ভেড় বকরির পিঠে মাল বোঝাই দিয়া লোকজন লইয়া রাস্তাটুকু ঘোড়ায় চড়িয়া যাইতে যেটুকু পরিশ্রম, নচেত সেখানে গিয়া দোকান পাতিয়া বসিলে বালিশে হেলান দিয়া তামাকু টানাই প্রধান কর্ম। এই ভটিয়াদের মধ্যে বৃদ্ধ খুব কমই দেখিয়াছি। ইহারা বেশিরভাগ 50 বৎসর বয়স পাইবার পূর্বেই গতায়ু হয়। আর হাজাকি বিমারি ইহাদের জম। নরনারী এখানকার কেন যে বেশি দিন বাঁচে না, সেটি একটু ভাবিবার কথা। একটিমাত্র বৃদ্ধা ভটিয়া নারী এই যাত্রায় আমরা দেখিয়াছিলাম। তিনি লাল সিং পাতিয়ালের মা। যাহা হোক, এই ভটিয়া পুরুষের কথা যাহা বলিতেছিলাম, কার্তিক মাসের শেষে যখন ইহারা নামিয়া ধারচুলায় যায়, তখনও পুরুষেরা বিশেষ কিছু করে না। স্ত্রীলোকেরাই চরকা কাটিয়া পশমের সুতা বা দড়ি বাহির করে এবং ভালো ভালো মোটাসোটা ভটিয়া কম্বল প্রস্তুত করে।
সুদৃশ্য পুরু গালিচার আসন তিব্বতীয় শিল্পের অনুকরণে বয়ন করিতে ইহারা সুপটু। তাহাতে দুইজনের বেশি বসা যায় না, বড়জোর একজন একটু পা ছড়াইয়া বসিতে পারে। কন্যাগণের যৌবনে বিবাহ হওয়ার নিয়ম, কিন্তু বিবাহের প্রণালী অনেকটা রাক্ষস ও কতকটা গান্ধর্ব মতেরই মিশ্রণ। কোর্টশিপ বা পূর্ব পরিচয় ও প্রণয় হইয়া ইহাদের বিবাহ হয়। গ্রামের মধ্যে একখানি নিভৃত গৃহ আছে, তাহার নাম রামবাং। সেখানে সন্ধ্যার পর আড্ডা বসে। গ্রামের অপ্রাপ্ত, প্রায় প্রাপ্ত ও প্রাপ্ত যৌবন কুমার কুমারীগণ রাত্রে বেশভূষা করিয়া সেখানে উপস্থিত হইয়া মদ্যপান, নৃত্যগীত ও হাস্য পরিহাসে আনন্দের হাট বসায়। রজনী গভীর হইলে যে যাহার মনমতো সঙ্গিনীকে লইয়া রাত্রি যাপন করে। পরে প্রাতে উঠিয়া যে যাহার স্থানে যায়। ভিন্ন গ্রামের কোনো অবিবাহিত যুবক গ্রামে আসিলে এবং তাহাকে সেখানে রাত্রিযাপন করিতে হইলে রামবাঙে তাহার পক্ষে প্রশস্ত স্থান। বুদ্ধিতে পৌঁছিয়া এই রামবাঙে রাত্রযাপনের লোভেই আমাদের যুবক বাহকদ্বয় সেই বৈকালেই গারবেয়াঙে আসিবার জন্যই ঝুঁকিয়াছিল। এখানে তাহাদের কুটুম্বাদি আছে। মাতারা সন্ধ্যার পর কুমারীদের বেশভূষা করিয়া সাজাইয়া রামবাঙে পাঠাইয়া দেয়। ইহাদের বিবাহে পুরোহিত নাই, মন্ত্র নাই, শালগ্রাম নাই, বেদী নাই, রেজিস্ট্রি নাই, কোনরূপ অপ্রাকৃত নিয়মের বশে ইহারা মোটেই চলিতে শিখে নাই। যাহার সঙ্গে যাহার ভালোবাসা হয় সেই তাহার বর বা কন্যা। কেবল মনমতো বর সেই কন্যাকে আংটি গড়াইতে 19 কি 21 টাকা উপহার দেয়। তখন সে তাহার পিতামাতাকে জানায়। তারপর পাত্র সুবিধামতো এক রাত্রে রামবাং হইতে পাত্রীকে লইয়া নিজ গৃহে পলায়ন করে। পরে সেখানে সাধ্যমতো 2-4টি ভেড় বকরি মারিয়া ভোজ হয়। তাহার পর হইতে রীতিমতো ঘর সংসার আরম্ভ। এখন কোথাও কোথাও এ প্রথার ব্যতিক্রম হইতেছে। পিতামাতার অনুমতি লইয়া বিবাহচলন করিবার কেহ কেহ পক্ষপাতী হইতেছে। এখানকার নারীগণ বড়ই অলঙ্কার প্রিয়। অলঙ্কার অধিকাংশই রৌপ্য নির্মিত। তাহার মধ্যে কচিত সুবর্ণালঙ্কারও দেখা যায়। কণ্ঠালঙ্কারের সঙ্গে প্রবালের ব্যবহার খুবই প্রচলিত। প্রবাল ইহাদের শোভা ও বিশেষ আদরের বস্তু। চুল বাঁধিবার বিষয়ে ইহাদের পারিপাট্য কম নহে। সম্মুখের সিঁথির 2 পার্শ্বে কতগুলি সূক্ষ্ম সূক্ষ্ম বিনুনি করিয়া 2 পার্শ্বের কপালটি পুরা ঢাকিয়া সাজাইয়া দেয়। সম্মুখের সেই চুলের সূক্ষ্ম বিনুনি করিতে চুল বাঁধুনির অনেকখানি নিষ্ঠিবন খরচ করিতে হয়। একবার থুথু দিয়া খানিকটা ভিজাইয়া পরে বিনাইতে থাকে। তাহা শুকাইলে কসমেটিকের কাজ করে। ইহাতে বদনের সৌন্দর্য বৃদ্ধি করে বলিয়াই তাহাদের ধারণা। নাসিকায় অলঙ্কার তত বড় নয় যতটা কণ্ঠালঙ্কারের আকৃতি। বালিকারা গলা হইতে পা পর্যন্ত টাকা, আধুলি, সিকিরমালা আকৃতি অনুসারে সারি সারি সাজাইয়া সুচারুরূপে গাঁথিয়া পড়ে। এদেশে অনেকের মুখে শুনিয়াছি যে এই শক জাতি আসিবার পূর্বে এখানে অনেক মুনি ঋষি বাস করিতেন। সংসার সম্পর্ক শূন্য, ভোগবিলাস বর্জিত সেই তপস্বী মহাত্মারা এ স্থানে যে অমৃতের আস্বাদন পাইতেন, এই মর্মস্পর্শী দৃশ্যের অন্তরালে অনন্তমুখী যে একটি প্রেরণা নিত্যকাল ব্যাপিয়া রহিয়াছে, এ স্থানে আসিয়া না দাঁড়াইলে তাহা অনুভূত হয় না। ক্রমশ জনসমাগম বৃদ্ধি হওয়ায় তাহারা ধীরে ধীরে স্থান ত্যাগ করিয়া চলিয়া গেলেন। আমরা এখানকার জলবায়ু বিশেষরূপে উপভোগ করিয়াছিলাম। ল্যান্ডর বলেন, এখানকার আবহাওয়া তাহার দেশের মতোই। আমরা প্রায় আষাঢ়ের আরম্ভেই এখানে ছিলাম। এ সময়ে সকাল সন্ধ্যায় আমাদের বাংলায় পল্লীগ্রামের পৌষ মাস। দুপুরবেলায় হাওয়া না চলিলে ততটা শীত বোধ হইত না। এখানকার হাওয়া যেমন শীতল তেমনই রুক্ষ। সেই রুক্ষ বাতাসে শরীর শুকাইয়া যায়। সমুদ্রতল হিসাবে গারবেয়াং 10,000 ফিটের ওপর। সুতরাং এখানকার বায়ু যত তরল ততই রুক্ষ। সেই কারণেই বোধ হয় নিরামিষাশী যারা তাহাদের পক্ষে কষ্টকর। আমিষ আহারেই এখানে শরীর ভালো থাকে। দেশের জলবায়ু হিসাবেই খাদ্যের ব্যবস্থা। সেই জন্য এ অঞ্চলে আমিষ, বিশেষত মাংসাহারী এখানকার সমাজের পক্ষে একান্ত উপযোগী।
লালগিরকে আমরা সন্ন্যাসী বলিয়াই জানি। সেও বলে এখানে শিকার অর্থাৎ মাংস না খাইলে চলে না। সে ভিক্ষা করিয়া রুটি পাকাইয়া খাইত বটে, কিন্তু মধ্যে মধ্যে তাহার পরিচিত ভুটিয়া মহাজন বন্ধুবান্ধবের কাছে শিকার খাইবার নিমন্ত্রণ গ্রহণ করিয়া মুখ বদলাইয়া লইত। এই অঞ্চলে সে সকলের সঙ্গে বিশেষরূপেই পরিচিত। সকলের ঘরেই তাহার অবাধ গতি। সন্ন্যাসীর মাংস খাওয়া নিষিদ্ধ এ কথা বলিলে সে অম্লান বদনে বলিত, আমরা ছত্রী লোক, মাংস না হইলে আমাদের চলে না, তাই মাঝে মাঝে খাই, এতে কোনো দোষ নাই। প্রথম দিন আমরা ডাক মুন্সিজির ওখানেই দিনমানে অন্নাহার করিয়াছিলাম। তবে রুমায় সিধা পাঠাইয়াছিল, উপকরণ সবই তাহার। রাত্রে রুমা রুটি পাকাইল। দ্বিতীয় দিন রুমার ঘরে দুবেলায় রুটি সে পাকাইল, যাহা আমাদের শরীরের সঙ্গে বনিল না। তৃতীয় দিন সকাল হইতেই সঙ্গী মহাশয় বিশেষ অসুস্থ হইলেন। ক্রমশ পেটের বেদনায় তিনি এত ছটফট করিতে লাগিলেন, তাহাতে আমি ভয় পাইয়া গেলাম। দেখিলাম তাহার শ্বাস ঘন ঘন এত জোরে জোরে পড়িতে লাগিল, যন্ত্রণায় তিনি অস্থির এবং অত্যন্ত কাতর হইয়া পড়িলেন। গণনাথ কবিরাজ প্রদত্ত সুখ বিরেচন নামক বটিকা একটি সেবন করিয়া তিনি সারাদিন মুড়ি দিয়া পড়িয়া রহিলেন। বৈকালে তাহার উপশম হইল। সেদিন তিনি আর কিছুই খাইলেন না। সেদিনও আমার অদৃষ্টে দুবেলায় রুটি জুটিল। বাঙালি শরীরে বিনা শ্রমে দুবেলার রুটি হজম করা তো সহজ নয়। কাজেই পরদিন হইতে সকালে একবেলা ভাতের জোগাড় করিতে হইল। আমরা রুমার আশ্রয়ে যথার্থই সুখে দিন কাটাইতেছিলাম। কোনো অসুবিধা বা অভাব ছিল না। প্রাতে আমাদের দুজনের মধ্যে যে কেহ ডাল ভাত রাঁধিয়া লইতাম, তাহাতে রুমারও আহার হইত। রাত্রে রুমা রুটি পাকাইত। এখানে চাকি বেলন লইয়া রুটি করার রেওয়াজ নাই, হাতে চাপড়াইয়া রুটি পাকাইতে হয়। রুমা এত পাতলা রুটি তৈরি করিত, যাহা চাকিতে গড়া সহজ নয়। ইহাতে অবশ্য তাহার অনেকটা সময়ই যাইত। এখানে সকলেই মাংসাশী, আমরা নিরামিষাশী, রুমাও তাই। শীতে যখন ফুলকপি, মূলা প্রভৃতি প্রচুর পাওয়া যায়, তখন ওই সব তরকারি সূক্ষ্ম সূক্ষ্ম কুটিয়া শুকাইয়া রাখা হয়। শীতের সময় ইহারা ধার চুলায় থাকে, সেখান হইতে এই সকল শুষ্ক তরকারি সংগ্রহ করিয়া আনিতে হয়। আমরা রাত্রে এই শুষ্ক মূলা ও কপির তরকারি খাইতাম। তিব্বতী জিম্বু ঘাসের ফোড়ন দিয়া রুমা উহা প্রত্যহই প্রস্তুত করিত। শেষে কাঁচা আম অথবা কোনো প্রকার খাট্টা বা আচার পাওয়া যাইত। কাজেই এমন দূর প্রবাসেও তাহার আশ্রয়ে যথার্থই আমরা নিজ গৃহের আরাম পাইতাম। দুবেলায় রুমা সকল দ্রব্যই সরবরাহ করিত। কোনোদিন আমাদের কিছুই ব্যয় করিতে দেয় নাই। তাহার ইচ্ছা ছিল সকালেও সে নিজ হাতে আমাদের জন্য পাক করে, কিন্তু সঙ্গী মহাশয় তাহাতে রাজি হইলেন না, জাতিগত পবিত্রতা রক্ষা করিতে। যার তার হাতে তো ভাতটা খাওয়া চলে না, আর সব খাওয়া চলিতে পারে। আমরা কিসে সুখে থাকিব, কি হইলে আমাদের স্বাচ্ছন্দ্য ও সুবিধা হয়, রুমা অনেক সময় তাহার তদবিরেই ব্যস্ত থাকিত। প্রাতে আমাদের পর তাহার ভোজন শেষ হইলে প্রাঙ্গণের এক প্রান্তে সাজ সরঞ্জাম লইয়া সে আসন বা গালিচা বুনিতে বসিত। তখন সে একখানি গালিচার আসন বুনিতেছিল। তাহার যন্ত্রগুলি বেশ। তাঁতের কাজে যে সরঞ্জাম লইয়া বসিত, তাহার প্রত্যেকটি দেখিবার জিনিস। সহজভাবেই প্রস্তুত দেশীয় যন্ত্র আমাদের চোখে নূতন লাগিত। কাঁচিটি তাহার অপূর্ব। বিলাতি ধরনের যে কাঁচি দেখিতে আমরা অভ্যস্ত, এটি তাহার বিপরীত। কাঁচিটি একখণ্ড পাতলা ইস্পাত নির্মিত, মধ্যে প্রায় 2 ইঞ্চি চওড়া, আর দুদিকে দুখানি এক বিঘত লম্বা ফলা। উহার ঠিক মধ্যস্থল এমনভাবে মুড়িয়া দেওয়া, যাহাতে হাতের মুঠার চাপ দিলে স্প্রিংয়ের কাজ করে। বয়নকালে পশম ছাটিয়া চোস্ত করিবার জন্যই ইহা কাজে লাগে। আঙুলের সঙ্গে ইহার সম্বন্ধ নাই, মুঠার চাপেই কাজ হয়। আমাদের দেশেও প্রাচীনকালে এরূপ কাত্রি ব্যবহার ছিল। বিলাতি কাচির আমদানির সঙ্গে সঙ্গে উহা লোপ পাইয়াছে। সে কাজ করিতে করিতে তাহাদের দেশের কথা, তাহার নিজের কথা মধ্যে মধ্যে বলিত। দেশবাসীগণের আচার ব্যবহার প্রভৃতি সে এমন সুন্দর হিন্দিতে বলিত যে, তাহাতে তাহার বিচক্ষণতা, গভীর ধর্মপিপাসা এবং তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় পাওয়া যাইত।
মায়াবতীর অদ্বৈত আশ্রমের কয়েকজন সন্ন্যাসী একবার কৈলাসাদির তীর্থস্থানে গিয়াছিলেন। রুমা তাহাদেরও এইরূপ সেবা করিয়াছিল। তাহা ছাড়া প্রতি বৎসর কোনো না কোনো সাধু মহাত্মা এ অঞ্চলে আসিলে রুমার অতিথি হইয়া তাহার সেবা লইয়া পরে কৈলাসাদি স্থানে গিয়া থাকেন। ঘরে বসিয়া এইরূপে অনেক সাধু মহাত্মার সঙ্গ পাইয়া তাহার ধর্মজীবনে প্রভূত উন্নতি হইয়াছে। আমরা যে শ্রেণীর সাধু, অবশ্য অন্যান্য তীর্থকামী মহাত্মারা সেরূপ নহেন। তাহারা যথার্থই সাধু বা গৃহত্যাগী সন্ন্যাসী। আমরা গৃহী হইলেও রুমার কাছে সেবাবোধ হয় যথার্থ সাধু ত্যাগী সন্ন্যাসী অপেক্ষা কিছুমাত্র কম পাই নাই। তাহার সঙ্গলাভ করিয়া এতটুকু বুঝিয়াছিলাম যে শ্রীরামকৃষ্ণের ওপর তাহার ভক্তি ও শ্রদ্ধার সীমা নাই। তাহার অবর্তমানে তাহার স্ত্রী শ্রীমতী মাতা ঠাকুরানীর নিকট দীক্ষা লইবার জন্য রুমা ব্যাকুল হইয়া দিন গণিতেছে। সেই কারণেই বাঙালি মাত্রেই রুমার আপনার, বাঙালির ওপর তাহার অসীম শ্রদ্ধা। রাত্রেও আহারাদির পর সে ঐরূপ আমাদের কাছে বসিয়া সৎপ্রসঙ্গ আলোচনা করিত। বেশি কথা ওই রামকৃষ্ণের সম্বন্ধেই। এই মহাপুরুষের জীবনী কথা শুনিতে শুনিতে সে তন্ময় হইয়া যাইত। সাধুসঙ্গ এবং ভক্তিপথে বিশেষ লাভ তাহার এই হইয়াছিল যে লোক দেখিলে বা অল্প ব্যবহারেই সে মানুষ চিনিতে পারিত। যখন সে কাহারও দিকে চাহিত সে তাহার ভিতর মর্মস্থল অবধি দেখিতে পাইত। সঙ্গী মহাশয়কে রুমা পণ্ডিতজি এবং আমাকে পিতাজি সম্বোধন করিত। এইবার ক্রমে ক্রমে আরও দুই একজন কৈলাসযাত্রী আসিয়া গারবিয়াঙে জমিতে আরম্ভ করিল। রুমা প্রত্যহ সকল খবর আনিয়া দিত। আমরাও সকাল বিকালে বাহির হইয়া খবর পাইতাম। রাস্তা খুলিতে আর কত দেরি। কিন্তু সঙ্গী মহাশয় মহাব্যস্ত হইয়া উঠিলেন। তিনি আর এখানে থাকিতে পারিতেছেন না। প্রত্যহই তাহার তাগিদ। একে তিনি সকল কর্মেই ব্যস্ত বাগিস। তাহার উপর এক সপ্তাহ যাইতে না যাইতেই তার শীঘ্র শীঘ্র বাড়ি ফিরিবার জন্য মন কেমন করিয়া উঠিল। মাত্র দুই একজন যাত্রীর ও পথে যাওয়ার কত বিঘ্ন তাহা তিনি জানিতেন না। বারবার তাহাকে যাইবার কথা বলিতে শুনিয়া একদিন রুমা তাহার ভ্রম ভাঙিয়া দিল। সে বলিল যে, আপনি যে যাইবেন বলিতেছেন, যাইবেন কোথা? এখানকার মহাজন সকলে গিয়া সেথায় তাঁবুঘর প্রভৃতি না বানাইলে আপনারা উঠিবেন কোথা? কে আপনাদের স্থান দিবে? আপনাদের ও অঞ্চলের মতো তীর্থ তো এ নয়। তিব্বত বড় ভয়ঙ্কর স্থান। আর 2-4 দিনেই পথ খুলিবে। আমাদের ব্যবসায়ী লোক সেখানে গিয়া বসিলে পরে আপনারা যাইবেন। মায়াবতী হইতে যদি কোনো স্বামীজি আসেন তাদের সঙ্গে আপনাদের মিলাইয়া দিব এবং আমিও যাইব, আপনাদের সেবা করিব। সকলে মিলে একত্রে যাত্রায় অনেক সুবিধা আছে, আর তাহা বড়ই আনন্দের, এবং যাত্রাও নিরাপদ হইবে। আপনি ব্যস্ত হইবেন না। আপনারা এখন এখানে রহিয়াছেন। আপনাদের সেবা করিতে পাইতেছি, সৎসঙ্গে দিন কাটাইতেছি। ইহাতে আমার কত আনন্দ। যতদিন পথ না খুলে আপনি আর নিত্য নিত্য যাইবার কথা বলিয়া দুঃখ দিবেন না। আমরা তাহার আশ্রয়ে তাহার সেবা লইতে পাছে কোনরূপ সংকোচবোধ করি, তাই রুমা যখনই আমাদের যাইবার কথা হইত তখনই এমন ভাব দেখাইত যেন আমরা তাহার আশ্রয়ে থাকিয়া মহা উপকার করিতেছি। স্বার্থটা যেন তাহার দিকেই বেশি। আমরা তাহার সেবা লইয়া মহা ত্যাগ স্বীকার করিতেছি। আমরা যে কয়দিন ছিলাম প্রায় 18 দিন হইবে। তাহার মধ্যে প্রথম কয়দিন প্রায় সপ্তাহখানেক হইবে অপর কোনো যাত্রী দেখা যায় নাই। তখন কৈলাস যাত্রীদের মধ্যে আমরা দুজন, নাথজি ও লালগির। তখন আমাদের কাজের মধ্যে প্রাতে, মধ্যাহ্নে ও বৈকালে বেড়ানো। সঙ্গী মহাশয় দিবাভাগে একটু সুখনিদ্রা দিতেন। কাজ ছিল না, কী বা করিবেন। এই যে কয়দিন গারব্যাঙে অবস্থিতি, তাহা অনেক পুণ্যের ফলে ঘটিয়াছিল বলিয়াই আমি মনে করি। কারণ এরূপ সুন্দর স্থান জীবনে পূর্বে কখনো উপভোগ করি নাই। আমার অন্তরে একটি বিষম আক্ষেপ এই রহিয়া গিয়াছে যে চিত্রের সরঞ্জাম সঙ্গে আনিতে পারি নাই। এমন পার্বত্য সৌন্দর্য আর কোথাও দেখিতে পাওয়া যায় না। হিমালয়ে যে সকল প্রসিদ্ধ স্থানের পরিচয় আমাদের বঙ্গবাসী সাধারণে পাইয়া থাকেন, অবশ্য সেসব স্থান দৃশ্য মাধুর্যে অতুলনীয়। তাহাদের যে কোনো একদিকের দৃশ্যই মনোরম, বড়জোর 2 দিক হইতে সুন্দর।
কিন্তু এই গারবেয়াংয়ের চারিদিকের দৃশ্যই মধুর, অপূর্ব এবং যথার্থই মনোহর। ইহার চারিদিকের সেই দৃশ্যগুলি অবলম্বন করিয়া চারিখানি জগৎ বিখ্যাত নৈসর্গিক চিত্র আঁকা যায়। অতীব সুন্দর, বিশাল এবং সুধামাখা এই দৃশ্য। গারবেয়াংয়ের সম্মুখে ও পার্শ্বে অর্থাৎ পূর্ব ও দক্ষিণে চির তুষারাবৃত শৈলশিখর, বিচিত্র তাহার রেখায়তন ভঙ্গি, আর কোথাও এমনটি নাই। গারবেয়াং গ্রামের পশ্চাতে ও এক পার্শ্বে অর্থাৎ উত্তর পশ্চিমে অতীব বিশাল, রুক্ষ, তৃণলতা বৃক্ষাদির চিহ্ন বিবর্জিত শ্রেণীবদ্ধ অভ্রভেদী। তাহার বিশালতা অনুভবের বিষয়। দূর হইতে মনে হয় একেবারেই খাড়া, যদিও ঠিক তাহা নয়, তথাপি উহার ঋজুতা দূরতিক্রম্য। উহাতে আরোহণ কল্পনাও সম্ভব নয়। মধ্যে মধ্যে বহুতর গভীর রেখা, ঊর্ধ্ব অধ বহুদূর বিস্তৃত। সে দৃশ্য বড়ই অদ্ভুত, বড়ই গম্ভীর। এই ব্যাসক্ষেত্রে জন্ম, কর্ম ও মরণ মহাপুণ্যের ফলে হয় বলিয়াই ইহাদের ধারণা। এক একদিন ঘুরিতে ঘুরিতে পর্বতের নিম্নতম প্রদেশে চলিয়া যাইতাম। সেখানে কালী কুলুকুলু শব্দে খরবেগে ছুটিয়াছে। গারবেয়াং গ্রামখানি হইতে প্রায় 500 ফিট নিচে। কালীর খরস্রোতের সুবিধা লইতেও ইহারা ছাড়ে নাই। জলের ধারে উপরে আচ্ছাদিত 2টি পানচাক্কি। স্রোতের বেগে যাতা ঘুরিয়া গম হইতে আটা বাহির হইতেছে। সকালে একজন লোক পরিমিত গম চাকির মধ্যে দিয়া যায়, সন্ধ্যার পূর্বে আসিয়া আটা লইয়া যায়, আবার চাক্কিকে সমস্ত রাত্রির মতো কাজ দিয়া যায়। স্রোতের বেগ সকল সময় সমান থাকে না। বেগ বেশি থাকিলে মালও বেশি উৎপন্ন হয়। কালীগঙ্গার তীর হইতে গারবেয়াং গ্রামের প্রাচীর সংযুক্ত রাস্তা পর্যন্ত স্তরে অনেকগুলি কৃষিক্ষেত্র আছে। নিচে নদী তীর হইতে কৃষিক্ষেত্রের স্তরগুলি দেখিতে বড়ই সুন্দর, যেন দীর্ঘায়ত সোপান শ্রেণী, যাহা অতিক্রম করিয়া উচ্চে অবস্থিত গারবেয়াং রূপ দেবলোকে পৌঁছাইতে হয়। এই কালীর শরীরটি এখানে তত প্রশস্ত নয়, কিন্তু তাহার গতি অতীব খর এবং শব্দময়ী। কালীর ওপারে নেপাল, এই দিকে অর্থাৎ নেপাল সীমানার মধ্যে স্থানে স্থানে ঘন এবং কোথাও কোথাও বিরল দেওদারের জঙ্গল নদী তীর হইতে ক্রমশ উচ্চ পর্বতভূমিতে উঠিয়া গিয়াছে। গারবেয়াংবাসীগণের নিকট এই জঙ্গলের নাম কালীপাড়ের জঙ্গল। এখানে তাহাদের পালিত পশু সকল অবাধে চরিয়া বেড়ায়। কোথাও বহুবিধ আকারের শিলা সমষ্টি তীরভূমির চারিদিকে ছড়াইয়া আছে। তাহা ছাড়াইয়া জঙ্গলের আরম্ভ। সে জঙ্গল অনেক দূর উচ্চে উঠিয়াছে। তাহার উপর কতকটা স্থান জুড়িয়া আর তরুলতার লেশমাত্র নাই। উহা কেবল জরাজীর্ণ কঙ্কালসার নগ্ন প্রস্তরের স্তর। উহার বর্ণ কৃষ্ণাভ ধূসর। তাহার উপর ক্রমবিস্তৃত শুক্ল তুষারপথ দেখা যায়, যাহা ক্রমোচ্চ উঠিয়া গিয়াছে। উহার মধ্যে মধ্যে বিশালকায় কৃষ্ণ শরীর এক এক খণ্ড জীর্ণ প্রস্তর কতকাল নিরাশ্রয়ে নিষ্পন্দ পড়িয়া আছে। শেষে চিরতুষারমণ্ডিত শৃঙ্গধর। বিচিত্র তাহার আকৃতি। উহার একদিক সূর্যকিরণে দীপ্ত হইয়া দৃষ্টিকে প্রতিহত করিতেছে, অন্য দিকটুকু ক্ষীণ নীলাভ ধূসর ছায়ামণ্ডিত। গারবেয়াংয়ের প্রত্যেক দৃশ্যের মধ্যে একটা মোহ আমায় পাইয়া বসিয়াছিল। কোনো কোনো দিন সেই দিকে যাইতাম, যে দিক দিয়া আমরা প্রথম দিন বুদি হইতে খাড়া চড়াই উঠিয়া ব্যাসক্ষেত্রে পদার্পণ করিয়া ধন্য হইয়াছিলাম। সেদিকেও উচ্চদেশে ঘন সন্নিবিষ্ট দেওদারের বন, তাহার মধ্যে কোথাও কোথাও সমতল ভূমি, তাহার উপর প্রকৃতি রচিত নানা বর্ণের পুষ্পগুচ্ছ, নয়ন বিমোহন বর্ণের প্রলেপ লাগানো, যেন একখানি বিশালায়ত গালিচা বিছানো আছে। সৌন্দর্যের আকর সেই ফুল ও বর্ণ সমাবেশের অপূর্ব কৌশল নিরীক্ষণের বিষয়। বর্ণনা তাহার অসম্ভব। একটি দেওদারের তলে বসিয়া দেখিতে থাকো, বেলা ফুরাইয়া আসিবে, তোমার দেখা ফুরাইবে না। এক একদিন সেখান হইতে নিচে নামিতাম। পথে বিষম বন্ধুরতা, কিন্তু দৃষ্টির মধ্যে সুধার নেশায় পথের কষ্ট লাগিত না।
এক স্থানে একটি ঝর্ণা অনেক উচ্চ, বোধহয় শিখর হইতেই নামিতেছে একটি আনন্দের ধারা। দূর হইতে মনে হয় যেন তরল রজত স্রোত। গতির কি মনোহর বিশৃঙ্খলতা! ক্ষীণ হইতে ক্রমশ পুষ্ট হইয়া উঠিতেছে যতই নিচের দিকে আসিতেছে। তারপর যখন সেই নির্ঝরিণী এমন একটি স্থানে আসিয়া পড়িলেন, সেখান হইতে আর সহজ পথে নিচে নামিবার উপায় নাই, তখন ঝাঁপ দেওয়া ছাড়া আর কি গতি থাকিতে পারে? শেষে তাহাকে মহানন্দে লক্ষ্যশূন্য উন্মাদের মতোই ঝাঁপাইয়া পড়িতে হইল। যিনি পড়িলেন তিনি যে আনন্দে উন্মত্ত হইয়াই পড়িলেন, তাহার সহজ সত্য এবং নির্ঘাত প্রমাণ আছে। কোথায়? ওই দৃশ্যের দ্রষ্টা যিনি, তার অন্তরে লক্ষ্য করিলেই হইবে। বাহ্য দৃশ্যের সকল প্রমাণিত আমাদের অন্তরে, তাহাও কি আবার বলিয়া দিতে হয়? গারব্যাঙের প্রত্যেকটি দৃশ্যের মাধুর্য বর্ণনাতীত। এখন আর এক কথা। শেষের দিকে ক্রমশ বহুতর স্ত্রী পুরুষ, বেশিরভাগই গৈরিকধারে আসিয়া জুটিলেন। প্রত্যহই যাত্রার কথা। পথ খুলিবে কবে, কতদিনে যাওয়া যায়। অনেকেই রুমার ঘরে ভিক্ষায় আসিত। সেই সুযোগে অনেককেই দেখিতাম। একদিন একজনকে দেখিলাম। অতীব ভয়ঙ্কর অবস্থা তাহার, যেন প্রেতমূর্তি। তাহার শরীর এত দুর্বল যে ঘরের দেওয়াল ধরিয়া আসিলেন। চক্ষু কোটর প্রবিষ্ট ও জ্যোতিহীন, মুখ দিয়া কথা বাহির হইতেছিল না। কিছুক্ষণ বসিবার পর ধীরে ধীরে ক্ষীণ কণ্ঠে ব্যাপার যাহা বলিলেন, তাহা এইরূপ। বৈষ্ণব সম্প্রদায়েরই একজন তিনি। পুরী হইতে কৈলাস মানস সরোবর যাইবেন বলিয়া আসিয়াছিলেন। সঙ্গে তাহার সম্বলের মধ্যে কৌপিন আর একখানি কালো কম্বল। তিনি কাহারও কথা না মানিয়া আপন মনে বরাবর অনেক দূর চলিয়া গিয়াছিলেন। তাহার পর লিপু ধুরায় বরফান মুলুকে পড়িয়া তাহার শরীর বিকল হইয়া গেল। সেই স্থানে যে ভয়াবহ শীত, রুক্ষ বায়ু এবং তুষার ক্ষেত্র, তাহা তাহার কল্পনার অতীত। বরফের ওপর দিয়া নগ্নপদে চলিতে চলিতে পদতল ফাটিয়া রুধির স্রাব হইতে লাগিল। সঙ্গে আহার্য দ্রব্যাদি কিছুই ছিল না। তিনি একান্ত নির্ভর করিয়াই বাহির হইয়াছিলেন। কিছু সংগ্রহ করা তাহার ধর্মবিরুদ্ধ। সেখান হইতে তিনি আর অগ্রসর হইতে না পারিয়া অতি কষ্টে অর্ধমৃত অবস্থায় ফিরিয়া আসিয়াছেন। এখন কিছু গরম কাপড় পাইলে তিনি এখান হইতে নামিয়া চলিয়া যান। দেখিলাম তাহার পদতল এমন ফাটিয়াছে যে দেখিলে আর চর্ম বলিয়া মনে হয় না। বড় বড় কাঠ যেমন ফাটে দেখা যায়, সেইরূপ ফাটা। উপরের দিকে এতটা ফাঁক যে দেখিলে ভয় হয়। রেখায় রেখায় ফাটিয়াছে। না জানিয়া না বুঝিয়া, কাহারও কথা না মানিয়া তিতিক্ষায় অনভ্যস্ত এরূপ অনেকেই বিপদগ্রস্ত হইয়াছেন। শুনিয়াছি কত কতজন মারাও গিয়াছেন। সমতলবাসী রেলের ধারে তীর্থ করা যাহাদের অভ্যাস, তাহাদের ধারণা নাই যে এই সকল তীর্থ পর্যটনে কি ভয়ানক বিরুদ্ধ প্রকৃতির মধ্য দিয়া এই নরশরীর লইয়া চলিতে হয়। আবার প্রকৃতির অনুকূল যোগাযোগই বা কতটা লাভ করা যায়।